চারদিকে নিস্তব্ধ পরিবেশ, কোথাও কেউ নেই। গায়ে অ্যাশ কালারের শার্ট, শার্টের হাতা গোটানো, সামনে একটা বোতাম খোলা, পরনে কালো জিন্স। পশ্চিম দিকে মুখ করে আনমনে বসে গান শুনছে তন্ময়। সিল্কি চুলগুলো মৃদু বাতাসে হালকা উঠছে, পশা মুখে খোঁচা খোঁচা দাড়ি, টানা নাকের ডগায় কালো একটা তিল। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তন্ময়কে। দেখে মনে হয় কোনো হিন্দি সিরিয়ালের নায়ক। এত সৌন্দর্য থাকতেও কারো ভালোবাসায় সে অবহেলিত, ভীষণ অবহেলিত। শত মেয়ের ভালোবাসা পাওয়ার পরও সে নির্দিষ্ট করে যাকে চেয়েছে তাকেই পেল না। নীতি কি অদ্ভুত, তাই না? যে যা চায় সে তা পায় না। মুখে কোনো হাসি নেই তন্ময়ের, এদিক সেদিকেও খেয়াল করছে না। হাতে একটা কলম, কলম দিয়ে বেঞ্চে দাগ কাটছে অন্যমনস্ক হয়ে। নিজের অজান্তে বেঞ্চে ছোঁয়ার নাম লিখে ফেলেছে। আমি হুড়মুড় করে এসে তন্ময়ের পাশে বসে পড়লাম। বেঞ্চে বসতে একটা ঝাঁকুনি হলো। তন্ময় ঘুরে তাকালো আমার দিকে। আমাকে দেখে অনিচ্ছাকৃতভাবে মৃদু হেসে বলে, বিয়ে করে নিলি? বললিও না। কাঁধ থেকে সাইড ব্যাগটা রেখে ওড়নার মুখ দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললাম, তুই কোনো কথা বলবি না তন্ময়? তোর সাথে কোনো কথা নেই। তুই কোন সাহসে এমন একটা সিদ্ধান্ত নিলি বল? তোর কিছু হলে কি হতো বলতো? আন্টিকে কে দেখতো? আমি তো জাস্ট ভাবতেই পারছি না তুই এমন একটা বোকামো করতে পারলি। কেন, তোরা দেখতিস না আম্মুকে? তন্ময়ের দিকে তাকিয়ে সিরিয়াস মোডে বললাম, আমাদের দেখায় আন্টির কি যায় আসতো? আন্টির বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই। তুই ছাড়া আন্টি বাঁচত না। কেন করলি এমন? তোকে আজ কৈফিয়ত দিতেই হবে। আচ্ছা বাদ দে সারা, ওসব বাদ যাক। আমার ভুল হয়েছে, আর এমন হবে না। এবার চোখ বন্ধ কর। কেন? কর না বন্ধু। করছি। আগে বল, এখন কেমন আছিস তুই? দেখ তন্ময়, আমার ভীষণ কষ্ট হচ্ছিল তোর জন্য। তোরা থাকতে খারাপ থাকে কিভাবে সেটা বলতো? আমি জানি তোরা আমাকে কত ভালোবাসিস। এই ভুলের জন্য তোকে জরিমানা দিতে হবে। আচ্ছা সে না হয় দিব। নে, চোখ অফ করলাম। হাতটা বাড়া। হাত দুটো বাড়িয়ে মেলে ধরলাম। হাতের উপরে ভারী কিছু একটা মনে হলো। চোখ খুলে দেখি গিফট পেপার দিয়ে সুন্দরভাবে মোড়ানো কিছু একটা। বেশ ভারী লাগছে। গিফট পেতে বরাবরই আমার খুব ভালো লাগে, আর সেটা খুলে দেখতে ইচ্ছে করে সাথে সাথে। তন্ময় বলল, চাকরি হলে তোকে গহনা বানিয়ে দিব। এখন সামান্য কিছু দিলাম, তোর বিয়ের গিফট। সাথে সাথে চোখ খুলে বললাম, গিফট কেন? আমি তো তোদের দাওয়াতে দেইনি, তাহলে কিসের গিফট? আসলে না, আমার বিয়েটা হুট করে হয়ে গেছে, সুযোগই পাইনি। ইটস ওকে। খাওয়াটা তো তোর জামাইয়ের কাছে পাওনা রইল। আমি গিফট পেপারটা খুলতে গেলেই তন্ময় আমাকে বাধা দিয়ে বলল, না এখন না, বাসায় গিয়ে খুলবি। এরই মাঝে দীপ আর মৃণয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্প্রিট খেতে খেতে চলে আসলো এখানে। বেঞ্চের উপর ব্যাগ খুব জোরে ফেলেই বলল, দেখি তন্ময় তোকে কী গিফট দিয়েছে। তোদের দেখাবো না? মৃণয় তন্ময়ের দিকে তাকিয়ে বলল, শালা, আগে দিলি কেন? বললাম না আমরা দোকান থেকে এসে নেই। তোদের তো বিশাল প্ল্যান। তোদের প্ল্যানে সারা টাস্কি খাবে। আমার নির্ভেজাল গিফট, তাই আমি আলাদাভাবেই দিলাম। দীপ বলল, শোন তন্ময়, তোর আশায় অনার্সে পড়ছি। তোরটা দেখে দেখে লিখি আর পাশ করি। এখন তুই যদি মরতেই চাস তাহলে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হোক। তার আগে কিন্তু মরার প্ল্যান বাদ দে। মিনয় বলল, তন্ময়, এবার কিন্তু ওরে আর দেখাবি না। সারা বছর কিচ্ছু পড়বে না, তোরটা দেখে লেখার আশায় তার। দীপ বলল, তুমি খুব বড় নিয়ালা হয়ে গেছো না? সারা রাত ফেসবুকে হৃদয় ভাঙা রমণী খুঁজে বেড়াও। খুঁজি তো। আমি চাই আরও ভাঙা হৃদয় জোড়া লাগাতে। তার সমস্ত অপূর্ণতাকে আমি পূর্ণতায় পরিণত করব। একটা বেরঙিন হৃদয়কে রঙিন করব। যদি এমন মেয়ে না পাস, পেয়ে গেছি। মনে হচ্ছে শুধু একটু পাত্তা দিলেই হয়। কই পাইলি রে? বলবো না। আগে সারার সাথে ঝামেলা আছে, মিটেই নেই। আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, আমার সাথে আবার কি ঝামেলা গাইস? তো জামাইয়ের ফিক দেখা, কার সাথে বিয়ে হলো, কে এই আপদকে বিয়ে করলো, তার নিষ্পাপ মুখটা আমরা দেখতে চাই। ওনার ফিক নেই কাছে। ফিক নেই মানে? পাজলামি করিস? আগে ফিক দেখা। আরে উনি যে আনরোমান্টিক, ফিকটিক কিছুই তোলে না। মিনয় অবাক হয়ে বলল, আনরোমান্টিক? প্রচুর। দীপ বলল, এখন তো এসব বল ভাই। ছেলেরা বউ পাইলে কত আনরোমান্টিক থাকে আমরা তার সব বুঝি। যদি কোনোদিন বলিস দোস্ত তোরা মামা হতে চলেছিস, সেদিন কিন্তু খবর আছে। ট্রাস্ট মি গাইস, যে সে ব্যক্তি এমন আনরোমান্টিক, জীবনও তোরা মামা ডাক শুনতে পাবি না। মিনয় বলল, এত ভারী টেনশনের বিষয়, সারার ফিউচার নষ্ট। বলে হু হু করে হাসলো দীপ আর মিনয়। হাসি থামিয়ে মিনয় বলল, ওয়েট, তোর জামাইকে রোমান্টিক হওয়ার মেডিসিন দিচ্ছি। কি? ওয়েট, নিয়ে আসছি। মিনয় আর দীপ দুজনের সামনের দোকানে গেল। দোকানে গিয়ে র্যাপিং করা বড় বড় কয়েকটা বক্স নিয়ে এলো। বক্সগুলো বেশ বড়। আমার সন্দিহান মন ভাবছে কি আছে এ বক্সে। দুজনে এসে বক্স দুটো আমার সামনে রেখে বলল, নে তোর বিয়ের গিফট। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম,
এত বড় বড় বক্সে কি রাখা আছে ভাই? মিনয় বলল, শোন, এগুলো দেখবি না এখন, কিন্তু তুই কিন্তু খুলবিও না। আর এই নে, এই প্যাকেটটা সোজা গিয়ে তোর জামাইকে গিয়ে বলবি তোমার জন্য, তাও রাতে দিবি। এই ছোট প্যাকেটে কী রে? জামাইকে রোমান্টিক বানানোর মেডিসিন, একবার খেলে রোমান্টিক হয়ে যাবে। তুই শুধু গিয়ে বলবি, প্রাণের স্বামী, এটা খেয়ে নিন। শুন, কাহিনী নেই তো কোনো, কোনো কাহিনী নেই, বাট প্রমিস কর খুলবি না কিন্তু। আচ্ছা খুলবো না। বল, আমার জামাইয়ের কসম খুলবো না। কি হচ্ছে ইয়ার, বললাম তো। ওইদিকে আমি অনেক অস্থির হয়ে আছি, মনে হচ্ছে ভিতরে কি আছে দেখতে না পেলে পরাণ ফেটে যাবে। এরই মাঝে সোয়া এসে উপস্থিত হলো। সোয়ার দিকে আমরা তিনজনই তাকালাম। মেয়েটা ঠিক আছে তো? সোয়া তন্ময়কে দেখেই বলল, তোকে কতবার ফোন দিয়েছি, রিসিভ করিসনি কেন? হ্যাঁ, টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এভাবে টেনশন দেওয়ার মানে কি তন্ময়? একবার রিসিভ করে বলবি তো যে ভালো আছিস, তুই ঠিক আছিস? তন্ময় সোয়াকে দেখে চুপ হয়ে গেল, হাসি মুখটা মলিন হয়ে গেল, অন্যদিকে ঘুরে তাকালো। আমি স্পষ্ট বুঝতে পারলাম তন্ময় সোয়ার সাথে আকাশ সমান অভিমান করেছে। সোয়া বুঝতে পারলো তন্ময় তাকে ইগনোর করছে। সোয়া এটাও জানে তন্ময় যতই রাগ করুক না কেন, সোয়া জোরাজোরি করলে তন্ময় রাগ করে থাকতে পারবে না, ইগনোরও বেশি সময় করতে পারবে না। তন্ময়ের ফোনে সেই গানটা ক্রমাগতই বেজে চলেছে। সোয়া তন্ময়কে দিয়ে কথা বলানোর জন্যই বলল, ছেঁকা খাওয়া গান শুনতেছিস? এই নাটকের কিছু স্ক্রিপ্ট তোকে বলি, যদিও নাটকে হলেও এটা সত্যি। এই যে তুই এতদিন আমার পিছু পিছু ঘুরছিস, আমি তোর মুখে স্যান্ডেল দিচ্ছি, এরপর আমার পিছে ঘুরলে আমার জামাই তোরে জুতা দিবে। ছেঁকা খাওয়া গান বাদ দে। তন্ময়ের মাঝে তবুও কোনো পরিবর্তন নেই, সোয়ার কথা যেন শুনেইনি। আমরা তিনজন ওদের দুজনকে দেখছি, আমাদের তিনজনেরই আজ ভালো লাগছে। এমন দিন দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছি আমরা। সোয়া তন্ময়কে আবারও বলল, কি ব্যাপার কি? আর কতক্ষণ কথা না বলে থাকবি? আমি জানি কষ্ট হচ্ছে, অকারণ কষ্ট পাওয়ার দরকার কি? তন্ময় উঠে পিছনে ব্যাগ ঝুলিয়ে হাঁটা দিল। সোয়ার মুখটা কালো হয়ে যায়, চোখে পানি চলে আসে। জীবনে সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়া মানুষটার অবহেলা সত্যি কষ্টদায়ক, ভীষণ কষ্টের। এমনিতেই একাকিত্ব আর যন্ত্রণা সারকার হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তন্ময়ের অবহেলা। আমি সোয়ার কাঁধে হাত রেখে বললাম, কষ্ট হচ্ছে তোর? এর থেকে হাজার গুণ কষ্ট তন্ময় পাচ্ছে, কিন্তু চেপে যাচ্ছে। তন্ময় তোর সাথে রাগ করে থাকতেই পারবে না। মিনয়া দ্বীপ বলল, সোহা, ওর কলার ধরে টেনে নিয়ে আয় তো, আমরা তো ওর আশায় এক্সাম দিতে এসেছি, চলে যাচ্ছে কই এখন? ওর তো মুড অফ, হলে পুরো পার্কে যায়। আমি সবার উদ্দেশ্যে বললাম, আজ এক্সাম বাদ, চল আজ আমরা পুরো পার্কে আড্ডা হবে। এত পড়ে কি হবে, একদিন তো মরতেই হবে বল। তন্ময়ের পিছু পিছু সবাই পুরো পার্কের দিকে গেলাম। এখান থেকে 5 মিনিটের রাস্তা মাত্র। গিফট বক্সগুলো সবাই মিলে ভাগ করে ক্যারি করলাম। তন্ময় পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি সোয়াকে বললাম, যা তন্ময়ের সাথে কথা বল গিয়ে। সোয়া তন্ময়ের পাশে গিয়ে দাঁড়ালো, তন্ময়ের হাত ধরে বলল, প্লিজ তন্ময়, এভাবে ইগনোর করিস না, আমার কষ্ট হচ্ছে খুব। তন্ময় সোয়ার হাত চাড়া মেরে বলে, না সোয়া প্লিজ, আমাকে তুই আর শুয়ে দেখিস না। তুই একবার আমায় শুয়েছিলি, 4টা বছর জ্বলে পড়ে সারখার হয়ে গেছিলাম। আর একবার শুয়ে দেখলে আমি পুরোটাই শেষ হয়ে যাব। আমাকে কখনো আর স্পর্শ করিস না। আমাকে এত ভালোবাসলে কেন তন্ময়? যে তোকে ভালোবাসে তোর উচিত তাকে ভালোবাসা, যাকে তুই ভালোবাসিস তাকে নয়। তাহলে কেন আমায় ভালোবাসলি তুই? বাহ, উপদেশটা দারুণ সোয়া। ও আমার মতোই ভুল করলি, তোকে যে ভালোবাসে তাকে ভালোবাসলি না। আমি তো যোগ্য নই তন্ময়, প্লিজ সোয়া। কে কার যোগ্য আমি এটা শুনতে চাচ্ছি না। আমার কিছু ভালো লাগছে না, প্লিজ লিভ মি। কখনো আমার কাছে আসিস না। তুই জানিস তন্ময় ওশান কি করেছে? জানি, তাও আমার সাথে এভাবে কথা বলবি? কোনোভাবেই বলতে চাচ্ছি না। আমি ঠকে গেছি তন্ময়, কিন্তু তোকে ঠকাইনি। তোর সাথে ভালোবাসার অভিনয় করে তোর মন ভাঙিনি। ফ্রেন্ড হিসেবে তোকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, শুধু প্রেমিক বলে মেনে নিতে পারিনি। সরি তন্ময়, তোকে সারা জীবন কষ্ট দিয়ে এসেছি। সোয়া কাঁদছে, ভীষণ কাঁদছে। তন্ময় কিছু না বলে আমার কাছে এগিয়ে এসে বলল, ওকে কাঁদতে নিষেধ কর প্লিজ, আমার ভালো লাগছে না। আমি আর মিনয় তরিকে নিয়েই কথা বলছিলাম এত সময়। মিনয় তন্ময়কে বলল, সোয়া লাইফের সব থেকে বাজে সিচুয়েশনে আছে, তোকে দরকার ওর পাশে। এই টাইমে ওকে ছেড়ে যাস না। ও আমাকে ভালোবাসে না, বরং পাশেও চায় না। এরই মাঝে আমার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে রোশন স্যারের নাম্বার বাড়ছে। মুহূর্তের মাঝে মনটা ভালো হয়ে গেল আমার। হাজারটা দুশ্চিন্তার মাঝে আমার জন্য উনি এক প্রশান্তি। অনেক সময় হয়ে গেছে আমরা আড্ডা দিচ্ছি। উনি নামাজে যাওয়ার আগে আমাকে একটা দোকানে বসিয়ে রেখে যাবেন বলেছিলেন। নামাজের আগে আমাদের এক্সাম শেষ হওয়ার কথা। তন্ময়, মিনয়, দীপ ওরাও নামাজে যাবে। সবাইকে বিদায় জানিয়ে একটা অটোতে উঠলাম গিফটগুলো নিয়ে। কি আছে গিফট বক্সে জানি না।
ওরা কি মেডিসিন দিল ওনাকে রোমান্টিক বানাতে, সেটাই ভাবছি। আসলে কি কোনো ওষুধ আছে যা খেলে কেউ দারুণ রোমান্টিক হয়ে যায়? ইস, কি যে লজ্জা! উনি রোমান্টিক হয়ে যাবেন, কি হবে তখন ভেবেই লজ্জা লাগছে। এরই মাঝে অটো এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে। অটো থেকে মুখ বাড়িয়ে বাহিরে তাকিয়ে মুগ্ধ হলাম। বাইকে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন আমার অপেক্ষায়। আমাকে দেখে সোজা হয়ে দাঁড়ালেন আর এগিয়ে এলেন আমার কাছে। কাছে এসে বললেন, এক্সাম কেমন হলো? খুব ভালো। দেখি প্রশ্ন? বাসায় গিয়ে দেখাবো। এগুলো কিসের বক্স নামাচ্ছ? ফ্রেন্ডরা গিফট দিয়েছে। তোমার জন্মদিন ছিল? না, আপনার সর্বনাশের দিন ছিল। মানে? বিয়ের গিফট। আপনি না বলেন বিয়ে করে সর্বনাশ হয়েছে? উনি ব্রুকুসকে তাকালেন আমার দিকে আর বললেন, আধা ঘন্টা কোথাও যাবে না এখান থেকে। বদির চায়ের দোকানে বসে থাকবে। ওই মহিলার দোকানে বসবো? কিছু খাবো না? এত কিপটা কেন আপনি? শ্যামসুন্দর পুরুষ কৃপণ হবে কেন? খেতে নিষেধ করেছি? খেতেও তো বলেননি। আচ্ছা, যা ইচ্ছে খেও। দোকানে বসে চিপস খেয়েই যাচ্ছি। 12 প্যাকেট চিপস খেয়ে শেষ করে ফেললাম। বৌদিকে বললাম, উনি আসুক, টাকা দিচ্ছি। টাকা দিয়ে গেছে। কত? চা খেয়েছিল, 200 টাকার নোট দিয়ে গিয়েছিল। বলেছিল আপনার যা যা লাগে দিতে, এসে বাকি টাকা দেবে। আর কিছু খাবো না, বাকি টাকা ফেরত দিন। এই নিন টাকা। 1 টাকা কম দিয়েছেন। একটা শ্যাম্পু দিচ্ছি। 1 টাকা তো চলে না। শ্যাম্পু নিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম। ওনার নামাজ শেষ। আমাকে এসে বললেন, কিছু খেয়েছ? বেশি কিছু খাইনি। আপনার টাকা খরচ করলে পরের দিন আবার এভাবে না খাওয়ার অফার দিবেন। এমন অদ্ভুত চিন্তা যে তোমার মাথায় কিভাবে আসে? বাড়িতে ফেরার পরে পরে ভাবছি কখন রাত হবে আর ওনাকে রোমান্টিক হওয়ার মেডিসিনটা দিব। রাত 8:10। সমস্ত রুম জুড়ে পায়চারি করে বেড়াচ্ছি। কখন রোশন স্যার আসবেন আর আমি গিফটগুলো ওনাকে দেখাবো। অস্থিরতায় নাজেহাল অবস্থা আমার। জামাইয়ের কসম দিয়ে এসেছি গিফটের প্যাকেট খোলা নিষিদ্ধ। নিজের কসম দিলে এটা না খুলে যেতাম না। এমনিতেই তো আমি ধৈর্যহীনা মেয়ে, তার উপর আবার রোমান্টিক হওয়ার মেডিসিন। বারবার বাহিরের দিকে উকিয়ে দিচ্ছে, সেই ব্যক্তির কোনো খোঁজ খবর নেই। মেসেঞ্জারে কল বেজে উঠল। তাকিয়ে দেখি ভিডিও কল। তোরির ফেসবুক আইডি থেকে কল এসেছে। যাক, মেয়েটা তাহলে ভিডিও কল দেওয়া শিখেছে। কলটা রিসিভ করতে রোহানের মিষ্টি মুখটা ডিসপ্লেতে বেশি উঠল। রোহানকে হাত নাড়িয়ে হাই দিলাম। রোহানও আমাকে হাই দিয়ে বলল, নতুন আম্মা, আম্মুকে বলো বাড়ি যেতে। আমি পাপ্পার কাছে যাব, দাদা দাদুর কাছে যাব, এখানে থাকবো না। তুমি বাড়িতে আসবে রোহান সোনা? হ্যাঁ আম্মা। আম্মুকে ছাড়া থাকতে পারবে? আম্মুকে ছাড়া থাকবো কেন? তুমি বাড়িতে আসলে তো আম্মুকে ছেড়ে আসতে হবে, কারণ তোমার আম্মু ওখানে একটা কাজে গিয়েছে, এখন আর বাড়িতে আসতে পারবে না। আমি বাড়ি যাব। আচ্ছা, তোমার বড় পাপা কালকে গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ। তোরির কাছে রোহান ফোনটা দিয়ে দিল। তোরি মলিন মুখে বসে আছে। পরনে গোলাপি রঙের কামিজ আর কালো সালোয়ার, ওড়না। শাড়ি ছেড়ে কামিজে তোরিকে বাচ্চা একটা মেয়ে লাগছে। ব্রুনাসিয়ে বললাম, হ্যালো বেবি, কেমন আছো? মুখ গোমরা কেন? দাদু, বাবা, আম্মা, ভাইয়া, আপনি সবার জন্য খারাপ লাগছে। আর রোশান, প্লিজ ভাবি, ওর কথা আমি আর ভাবতে চাই না। মন থেকে উঠে গেছে ও চিরতরে। যদি বলতে হ্যাঁ খারাপ লাগছে, দেখতে যে কি কালিটা দিতাম। ওখানে অসুবিধা হচ্ছে না তো? না ভাবি, অন্য কোনো অসুবিধা নেই। আপনার বন্ধুর বোন খুবই ভালো। আমাকে মন খারাপ থাকতে দেখলে রাগ করে। সবাই ঠিক আছে, কিন্তু রোহানকে নিয়ে এখানে থাকা সম্ভব হবে না। ও কাউকে পড়তে দেয় না, খুব বিরক্ত করে। তবে ওকে সবাই খুব ভালোবাসে। তুমি ভেবো না তরি বেবি, মেহুনা, মিনয়ের বোন এমনিতেই মেসে থাকতে পারছে না, কিন্তু পিও একা একটা বাসা নিয়েও থাকতে পারছে না। আমি মিনয়কে বলেছি এক রুম পাওয়া যায় এমন খালি বাসা দেখতে পেলে। আর ও অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে 2 মাসের। আমি বলেছি পরে 2 মাস আমি পেমেন্ট করে দিব। তুমি পিহুর সাথে আরামসে রোহানকে নিয়ে থাকতে পারবা। তোমার ওই বন্ধুটিও খুব ভালো। নিষেধ করে দিয়ে রোহানের জন্য যেন এত টাকা খরচ না করে। আমার মন খারাপ বলে পিউ আমাকে আর রোহানকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, তখন তোমার বন্ধু এসেছে। আমার তো অভ্যেস নেই এসব জায়গাতে ঘোরার। তুমি যে উঁচু স্যান্ডেলটা কিনে দিয়েছিলে, পিউ জোর করে ওটা পরালো। ওটা পরে হাঁটতে অসুবিধা হওয়াতে আমি পরে। তোমার বন্ধু তাড়াতাড়ি করে পাশের দোকান থেকে বরফ এনে পায়ে দিয়ে দিল। ব্যথার ওষুধ কিনে দিল, সাথে একটা নিচু স্যান্ডেলও কিনে দিয়েছে। ভাবি, আমার খুব খারাপ লাগছিল। কেউ আমাকে অকারণে কিছু কিনে দিবে, আবার আমার ছেলের জন্য টাকা খরচ করবে। প্লিজ ভাবি, বলে দিও। বড়লোকের পোলা খরচ করবে, করুক, সমস্যা কী? আর শোনো, টিউটোরিয়ালগুলো দেখেছো তো? হ্যাঁ ভাবি, দেখেছি। তোমাকে আমি কাল মহিলা সংস্থায় ভর্তি করে দিব।
ওখান থেকে ভালোভাবে ট্রেনিং নেবে, বুঝলে? আর তোমার হাই স্কুলে যাব কালকে, এইটা সার্টিফিকেট আনতে। উন্মুক্তত্ব ভর্তি করিয়ে দিব তোমাকে। শোনো তরি, আমি যা ভেবে রেখেছি তুমি যদি চেষ্টা করো, তোমার ফিউচার একদম উজ্জ্বল। আমি কি পারবো ভাবি? না পারার কিছুই নেই। রান্না করে কে? শাশুড়ি। বাবা কিছু বলছে না? হ্যাঁ, কাল ওনার বড় ছেলেকে বলছে সারা যদি আমাকে একটু হেল্প করতো আমার কষ্ট কম হতো। ওনার বড় ছেলে বলে দিয়েছে সারার সামনে পরীক্ষা, এই মুহূর্তে ও কোনো কাজ করতে পারবে না। এই কথা শুনে শাশুড়ি কিছু বলেনি। বলেছে একটা কাজের লোক রেখে দিতে, কিন্তু তোমার ভাইয়া বলেছে আমার পক্ষে এই মুহূর্তে কাজের লোক রাখাও সম্ভব নয়। আমি লাখ টাকা বেতনে চাকরি করি না আম্মা। তোরির জন্য আমাকে মাসে কম করে হলেও 8 থেকে 10,000 টাকা খরচ করতে হবে। নিজে বিয়ে করেছি, আমার ফিউচার আছে। ওশানকে বিয়ে দিয়ে দাও। বাহ, ভাইয়াও এভাবে কথা বলতে পারে? বলবে না আবার? ওই বেটা সারার জামাই না, কথা তো ওভাবেই বলতে হবে। এই শোনো, বাইকের হর্ন ভেসে আসছে কানে। তোমার ভাইয়া এসেছে, রাখতেছি। ফোনটা কেটে দরজায় উকি দিয়ে দাঁড়িয়ে আছি। উনি বাইক থেকে নেমে বাইক বারান্দায় উঠালেন, হেলমেট খুলে হাতে নিয়ে রুমে প্রবেশ করলেন। আমি দ্রুত চেয়ার টেবিলে পড়তে বসলাম। উনি যে রুমে প্রবেশ করেছেন সেটা না বোঝার ভান ধরে মনোযোগ দিয়ে বই পড়ছি। সে অভিনয় করছে খুব নিখুঁতভাবে। উনি রুমে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালেন। হাত থেকে ঘড়িটা খোলার সময় তা ফ্লোরে পড়ে যায়। ঝুঁকে ঘড়িটা তুললেন। আহ, কি কিউট লাগে ওনাকে। উনি যখন ঝুঁকে ঘড়িটা তুললেন, দেখুন বুকের মাঝে একটা ধাক্কা মারল। ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রেখে আলমারি খুলে গেঞ্জি বের করে ওয়াশরুমে প্রবেশ করলেন। 5 মিনিট পরে পাঞ্জাবি চেঞ্জ করে কালো কালার দেওয়া গেঞ্জির সাথে কালো ট্রাউজার পরে বের হলেন। আমি আরশোকে পরখ করছি ওনাকে। উনি বেরোতে দেখে আবার পড়ালেখায় মনোযোগ দিলাম। উনি খাটের উপর বসে তাকিয়ে আছেন আমার দিকে। আমি আরশোকে সবে পরখ করছি। ওনার নয়নযুগল এমনভাবে পায়ের দিকে তাকিয়ে আছে, আমি পা দোলাচ্ছি আর পড়ছি। বেশিক্ষণ চুপচাপ থাকতে পারি না। কাউকে সারপ্রাইজ দিব সেটাও চেপে রাখতে পারি না। দেখি উনি আগে কথা বলেন কি না। আমি কোনো কথা বলবো না। আমি তো ওনার সাথে আগে আগে কথা বলি, উনি তো আগে কথা বলেন না। যদি এভাবে এক জনম কেটে যায় তো যাক, তবু আমি আগে কথা বলবো না। মানুষ ঘরে ঢুকে আগে দরজা লাগিয়ে বউকে জড়িয়ে ধরে চুমু দেয়, আর উনি এসে ওনার মতো থাকেন। আমি আগে কথা বলা শুরু করি আর উনি নিজেও শুরু করেন। কথা বলবই না। পা তোলানোর গতি বেড়ে গেল আমার। এরই মাঝে উনি বললেন, দেখি তোমার প্রশ্নপত্রটা। বুকের মাঝে হাতুড়ির বাড়ির মতো দুরুম করে উঠল। ওনার দিকে ঘুরে তাকিয়ে বললাম, কিসের প্রশ্ন? আজ যে এক্সাম দিলে? ওটা আনতে ভুলে গিয়েছি। রাস্তা থেকে যে বললে বাড়ি গিয়ে দিবে, বাড়ি এসে দেখি প্রশ্ন নেই। তাই? ওনার কথা শুনে কেমন সন্দেহ লাগছে। বুঝে গেল নাকি যে আমি এক্সাম দেইনি? ওনার তাকানোর ভাব তো ভালো মনে হচ্ছে না। এভাবে তাকিয়ে কি দেখছেন? দেখছি কি সুন্দর পরীক্ষা দিয়েছ। তোমার কোচিং টিচারকে জিজ্ঞেস করলাম, উনি বলল অনেকগুলো এক্সট্রা পেজ নিয়েছ। সন্দেহটা তাহলে সত্যিই হলো। উনি সবটা জেনেই গিয়েছেন। আমি ঠোঁট নাড়ালাম, কিছু বলতে যাব তখনই আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, কিছু বলতে হবে না। সুস্থ হয়েছে তোমার বন্ধু? হ্যাঁ হয়েছে। আজ সারা রাত তুমি আমার কাছে বই পড়বে। সারা রাত? আর পরীক্ষার আগের রাতে ফোন রাখতে পারবে না কাছে। আমি দেখেছি তুমি 5 মিনিট পর পর ফোন চাপো। ফোন ইজ মাই লাইফ। ফোন কারো লাইফ হয় না। এসব ছেড়ে তোমাকে বেরোতে হবে। নামাজ পড়েছ? না, এখনও পড়িনি। পড়বে? বাট সারাদিন পড়িনি। সব কাজের আগে নামাজ পড়বে, এটা তোমাকে মানসিক শান্তি দিবে। আচ্ছা, বাট আজ হাতে পায়ে নেল পলিশ ছিল, উঠাতে পারিনি, তাই নামাজও পড়তে পারিনি। আমি রিমুভার নিয়ে আসছি তোমার জন্য, সকালে এটা খেয়াল করেছি। এরপর থেকে যখনই নেল পলিশ ইউজ করবে রিমুভার দিয়ে তুলে ফেলবে। আচ্ছা ঠিক আছে। জিন্স তোমার ফেভারিট পোশাক? হ্যাঁ, তোমাকে কিন্তু শাড়িতেই বেশি সুন্দর লাগে। জিন্স পরলেও খারাপ লাগে বলবো না, বিকজ তোমাকে কোনো কিছুতেই খারাপ লাগে না। তবে শাড়িতেই বেস্ট। সব সময় পরতে হবে না, মাঝে মধ্যে পরতে পারো। পরনে জিন্সের দিকে তাকিয়ে ভাবছি, উনি কি আমাকে শাড়িতে দেখতে চাইছেন? এরপরই উনি বললেন, পায়ে সুতোর সাথে 4টা সাদা পাথর। এটা কি পরেছ? স্টাইলের জন্য। এক পায়ে পরতে হয় এটা? হ্যাঁ। নূপুর পরলে বেশি সুন্দর লাগে না? নূপুর ছিল, বাট হারিয়ে গিয়েছে। উনি একজোড়া নূপুর আমার সামনে ধরে বললেন, এটা পরো, সুন্দর লাগবে তোমার পায়ে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। বিয়ের পর এটা প্রথম গিফট ওনার থেকে। আমার অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বললেন, পছন্দ হয়নি? ভীষণ পছন্দ হয়েছে। তাহলে পরো। আমি পরবো? তাহলে কে পরিয়ে দিবে? জানি না, কাল বন্ধু বান্ধবীদের বলবো পরিয়ে দিতে। বন্ধু? কি অদ্ভুতভাবে কথাটা বললেন। ভয়ঙ্কর জেলাসি ছিল কথার টোনে। আমি মুচকি হাসলাম। উনি হাঁটু গেড়ে নিচে বসে পড়লেন। আমার মুখের দিকে চোখ তুলে তাকালেন। কি সর্বনাশ ছিল সে চাহনিতে।
ওনার সাথে এটাই প্রথম আমার দারুণ কোনো অনুভূতি। উনি আমার ডান পায়ে হাত রেখে পাটা ওনার হাঁটুর উপর তুললেন। ভয়ঙ্কর কম্পন শুরু হলো শরীরে। অজানা এক শিহরণে কেঁপে উঠলাম। কেমন যেন কম্পন শুরু হলো। ওনার হাতের সংস্পর্শে যে ভয়ানক শিহরণ হচ্ছে উনি কি তা বুঝতে পারছে? চোখ বন্ধ করে জামা খামচে ধরে রেখেছি। চারদিকে যেন তুফান শুরু হচ্ছে। নূপুর পরানো শেষ হলে উনি দাঁড়ালেন উঠে। চোখ বন্ধ করেই আছি আমি। বললেন, হয়ে গেছে। প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার, তাও যদি হয় নূপুর, এর থেকে বেস্ট গিফট আর হতেই পারে না। আমার পা দুটো এর আগে এত সুন্দর কখনো দেখায়নি। ওনার সংস্পর্শে কি জাদু ছিল? আমাকে খাটের উপর বসিয়ে বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? দাও, আমি নীল পিলিশ তুলে দিচ্ছি। আমি অবাক হয়ে দেখছি ওনাকে। এই শ্যাম সুন্দর মানুষটা এত সুন্দর কেন? জাদুমন্ত্রে জড়িয়ে ফেলেছে আমায়। কি যত্নের সাথে আমার হাত পায়ে নীল পলিশ তুলে দিলেন। নূপুর তো দিলেন, তাতে জুড়ি নেই। নূপুর না বাজলে সেটা কেমন বলেন? ওনাকে বললাম, এই জুড়ি নেই কেন? উনি গম্ভীর কণ্ঠে বললেন, জুড়ি দিব মানুষের কানে সেই আওয়াজ যাবে, আর মানুষ তোমার পায়ের দিকে তাকিয়ে থাকবে আর বলবে, পা দুটো কি সুন্দর। সব সৌন্দর্য সবার দেখার রাইট নেই। দ্রুত নামাজ পড়ো। জিন্স চেঞ্জ করে প্লাজো আর কামিজ পরে উজু করে এসে এশার নামাজ আদায় করে নিলাম। রোমান্টিক হওয়া মেডিসিনটা এবার ওনাকে দিতে হবে। উনি বিছানায় বসে ল্যাপটপে কিছু করছেন। আমি প্যাকেটটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন, এটা আপনার জন্য। উনি সন্দিহানভাবে জিজ্ঞেস করলেন, আমার জন্য? হ্যাঁ। কি এটা? মেডিসিন। কিসের? এত প্রশ্ন করেন কেন? বিষ নেই এতে। কোনো কথা না বলে খেয়ে পেলুন তো। বাট কি এটা? খুলে দেখুন। উনি প্যাকেট খুলতে খুলতে বললেন, কি মেডিসিন? রোমান্টিক হওয়া। উনি ব্রুকুসকে কেমন বিশ্রীভাবে তাকিয়ে বললেন, হোয়াট? জিভে কামড় দিয়ে বললাম, উফ, বলেই ফেললাম। এত স্টিপিট আমি। এরই মাঝে ওনার প্যাকেট খোলা শেষ। উনি একবার মেডিসিনের দিকে তাকাচ্ছেন, একবার আমার মুখের দিকে তাকাচ্ছেন। ব্রুকুসকে বললেন, কি এসব? আর তুমি আমাকে এসব খেতে বলছো কেন? কি আছে এতে? তুমি আমাকে বলে আমার দিকে তাকালেন। ক অক্ষর উচ্চারণ করে পুরোটা পড়লেন না। আমার দিকে মেলে ধরতে আমার চোখ বড় বড় হয়ে গেল। কতে কি হয় আমার আর বুঝতে বাকি রইল না। ও মাই গড! আমি ভেবেছিলাম ছেলে মানুষ, ওরা হয়তো জানে এমন কিছু আছে, নয়তো পানি কিছু আছে। ওরা উল্টাপাল্টা করবে জানতাম না তো। তাই বলেই বিশ্রীকাণ্ড। কি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন উনি। আমি বারবার ডোক গিলছি, কি বলবো এখন? ওনাকে কিনে এসব জন্ম নিরোধ পদ্ধতির উপকরণ খেতে বললাম। আরও একটা বাঁশ খাওয়ার গল্প বন্ধুরা শুনিয়ে চাললো আমাকে। পৃথিবীতে বন্ধু জাতির মতো জাতশত্রু আর দ্বিতীয়টি নেই। এরা থাকলে আপনার আর বাঁশের অভাব হবে না। আপনি নিজেই একটা আস্ত বাঁশবাগানের মালিক হয়ে যাবেন। যেমনটা আজ আমার সাথে হলো। এমন একটা বাজে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, সেটা বলার মতো নয়। উনি অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমি তাকানোর সাহসটুকু পাচ্ছি না। তাকালেই দেখছি উনি তাকিয়েই আছেন। এমন লজ্জাকর মুহূর্তে কী করা উচিত সেটাও বুঝতে পারছি না। কোনো মানুষ যেন এমন লজ্জায় না পড়ে বরের সামনে। বর যদি হয় আবার শিক্ষক, ইয়া মাবুদ, আমাকে তুলে নাও। উনি এবার বুকে হাত বেঁধে আরও একটু সোজা হয়ে দাঁড়ালেন। দৃষ্টি আমার দিকে স্থির রেখে ব্রু কুঁচকে বললেন, এগুলো কোন ধরনের মেডিসিন? হ্যাঁ? ওনার চোখে মুখে প্রশ্ন নাকি বিস্ময় ঠিক বোঝা যাচ্ছে না। উনি কি রেগে আছেন নাকি অবাক হয়েছেন সেটাও বোঝা যাচ্ছে না। তবে থমথমেভাবেই প্রশ্নটা করলেন। ওনাকে দেওয়ার মতো কোনো উত্তরই আমার কাছে নেই। মিনিট খানেক চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে আবারও প্রশ্ন করলেন, হোয়াট হ্যাপেন্ড? আনসার মি। এসব কী ছিল? আর এসব কে মেডিসিন বলো? আমি তুমি এটা আমাকে খাওয়াতে নিয়ে এসেছ? সরি, আমি আসলে বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? কিছুক্ষণ আগে যেটা হলো, আমার অর্ধেক বয়স পার হতে গেল, এখনও এসব জিনিস ছুঁয়ে দেখলাম না। আর তুমি এইটুকু একটা মেয়ে এসব জিনিস কিনে এনেছো দোকান থেকে? ইয়ে মানে স্যার, কি বলেছিল দোকানে গিয়ে? কি বলবো? কি বলে এসব কিনেছ? দেখুন, এই টপিক চেঞ্জ করুন। নো সেন্স। এই টপিকসে আজ সারা রাত ক্লাস চলবে। দোকানদারকে গিয়ে কি বলেছিলে বলো? তোমার হাজব্যান্ডকে এটা খাওয়াতে চাও? না, এসব বলিনি। এটা কি খাওয়ার জিনিস যে আমাকে খেতে বললে? খাওয়ার জিনিস না কিসের জিনিস? আমি কি জানতাম নাকি? এটা খেতে হয় না কি করতে হয় তুমি জানো না? না। ঠাস করে একটা মিথ্যে কথা বলে দিলাম, জানি না। জানি বললেও মহাবিপদ। জানি না বলে এই কথা স্ট্রং থাকতে হবে। আসলেই জানো না? না স্যার, আসলেই জানি না। উফস, ভেরি স্যাড। আমার ওয়াইফ এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট জানে না। আজ আমি তোমাকে এই সাবজেক্টটা পড়াবো। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে খেলাম আরেকটা ধাক্কা। উনি আমাকে এসব শেখাবেন মানে? আমি যে মিথ্যে বলছি উনি বুঝে গিয়েছেন? না হলে ওনার মতো মানুষ তো এসব নিয়ে কথা বলার লোকই নন। মিথ্যে বলে লাভ নেই। কোনো উপায় না পেয়ে বললাম, আমি জানি এগুলো কি, আর কি করতে হয়। আমি মিথ্যে বলেছি যে জানি না। আচ্ছা, বাকি সত্যটাও বলে দাও।
এসব পেয়েছো কোথায়? ফ্রেন্ডরা দিয়েছে। কেন দিয়েছে? আপনার ছবি দেখতে চেয়েছিল, আমাদের কাপল ছবি। আমার কাছে আপনার পিকচার নেই, তাই আমি বলেছি আমার বর খুবই আনরোমান্টিক, উনি ছবি তুলতে পছন্দ করেন না, একদম রোমান্টিক নন। তখন ওরা বলল, এটা নিয়ে জামাইকে দিবি, খবরদার খুলে দেখবি না, জামাইয়ের কসম দে। আমি তখন জিজ্ঞেস করলাম যে এতে কি আছে? ওরা তখন বলল রোমান্টিক হওয়ার মেডিসিন। আমার কসম দিয়েছে বলে আর খুলে দেখিনি। হুম। কেন? কসম না রাখলে যদি আপনার কিছু হয়ে যেত তখন? হলেও বা তোমার কি, কিছু কি যায় আসে? দেখুন, এত কিছু বলতে পারবো না। ওকে ফাইন। তো তোমার ফোনে পিকচার নেই এজন্য আমি আনরোমান্টিক? পিকচার তোমার ফোনে নেই হিসাব অনুযায়ী তুমি আনরোমান্টিক। তোমার সাথে যার বিয়ে হয়েছে তুমি কখনো সেইভাবে আগ্রহ প্রকাশই করনি পিকচার তুলতে। তোমার মাঝে সেইসব কোনো ফিলিংসে আসেনি, তাই পিকচার তোলনি। আসবেই বা কী করে? ছাদের পাশে কালো মানে কি মানায়? আমার ফোনে তো তোমার অসংখ্য পিকচার আছে। কি তুমি দেখতে চাও? বলেই উনি বিয়ের প্রথম দিন থেকে এই পর্যন্ত অসংখ্য পিকচার দেখালেন। ও মাই গড, এত এত ছবি উনি কখন তুললেন? আমার তো মনে হয় উনি কখনো তাকানইনি আমার দিকে, কিন্তু এখন তো মনে হচ্ছে উনি 24 ঘন্টা আমাকেই দেখেছেন। আমার খাওয়ার সময়ের ছবি, ঘুমন্ত ছবি, খিলখিল করে হাসছি সেই ছবি, রাগি মুডে তাকিয়েছি সেই ছবি, শাড়ি, জিন্স, প্লাজো, সেদিন বৃষ্টিতে ভেজা পিকচার, সব কেমন জীবন্ত লাগছে দেখতে। লোকটা ভালোই ফটোগ্রাফারও বটে। সারা জীবন ভং চং দিয়ে কত সেলফি তুললাম, অথচ এমন সুন্দর আমাকে কখনোই দেখায়নি। আমি চুপচাপ দেখেই যাচ্ছি, মানুষটা আড়ালে গোপনে আমাকে এইভাবে দেখেন। আমারও মনের মাঝে প্রেম শিহরণ বয়ে গেল। উনি ফোন অফ করে বিছানায় ফেলে দিয়ে বললেন, দেখি বাকি গিফটগুলো খুলে দেখি। বলে সব প্যাকেটগুলো খুলতে শুরু করলেন। বড় দুটো প্যাকেট থেকে বেরিয়ে এলো বদনা, বালতি, মগ, ঝাড়ু, আরও কিছু হাবিজাবি জিনিস। আর মাঝে বড় একটা চিঠি লেখা, তোর বর যে এমন আনরোমান্টিক হবে ভাবতেই পারিনি। আমরা ভাবতাম তোর ক্রাশ রোশান স্যারের সাথে বিয়ে হলে তোর যে কি হবে, কারণ স্যার তো গম্ভীর মানুষ, ওনার দ্বারা প্রেম, ভালোবাসা, রোমান্স এসব কিছুই হবে না। এখন তো দেখছি তোর ক্রাশ আমাদের রোশান স্যার মনে হয় এর থেকেও বেশি রোমান্টিক। বদনাটা দিস আর বলিস তো তার স্পেশাল শালা মহল গিফট করেছে। আমাদের দেওয়া মেডিসিনটা খেয়ে তোকে স্পেশাল চুমু দিতে বলিস। ওটা খেতে হবে নাকি কি করতে হবে এটাও যদি না বোঝে তাহলে আমাদের চ্যাটিং প্যানেলে অ্যাড করাই দিস, ওপেনলি বুঝাইয়া দিব। তাও যদি না বুঝে বুঝতে হবে ও শালার অন্য সমস্যা আছে, তার চিকিৎসা প্রয়োজন। তোর বংশের বাতি জ্বালানোর জন্য এটা জরুরি। উনি চিঠিটা পড়ে পুনরায় এক দৃষ্টিতে তাকিয়েছেন আমার দিকে। ওরা তো আর জানে না আমার জামাই কেটা, জানলে ভুলেও এসব লিখতো না। আজ একই দিনে এত কিছু হওয়ার ছিল আমার সাথে। হায় আল্লাহ, বাঁচাও আমায়, এখন যে কি হবে আমার। ওরা না হয় মজা করেছে, কিন্তু এই ভদ্রলোক তো গম্ভীর মানুষ, উনি কি মজা টজা বুঝবেন? কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে, এখনই যেন গিলে ফেলবেন মনে হচ্ছে আমাকে। আমাকে আজ রাতের মতো এই ঘর ছেড়ে গায়েব হতে হবে, ওনারই দৃষ্টির সামনে ভস্ম হয়ে যেতে হবে। না হলে আমি আস্তে করে উঠে দাঁড়িয়ে পিছনের দিকে পা বাড়াচ্ছি। আমাকে পিছনে সরতে দেখে উনিও এক পা দু পা করে এগিয়ে আমার কাছে আগাচ্ছেন। ওনার ভাবসাব মোটেও ভালো নয়। এখন যদি এই বন্ধু জাতিকে পেতাম কুচি কুচি করে ফেলতাম। উনি ক্রমশ এগোচ্ছেন আমার দিকে। ওনার এগোনোতে বুকের মাঝে দুকপুক আওয়াজ বেড়েই চলছে আমার। কেমন দুরুম দুরুম শব্দ হচ্ছে, হৃদস্পন্দনের গতি বেড়ে চলছে। পিছনে যেতে যেতে দরজায় গিয়ে ঠেকে পড়লাম, আর সাথে সাথে কেঁপে উঠলাম। উনিও আমার কাছাকাছি চলে আসছেন, একদম কাছাকাছি মিশে দাঁড়ালেন আমার সাথে। আমার পায়ের সাথে ওনার পা মিশে গেছে। দরজা ফাঁকা করে বাইরে বের হব, পিছন দিয়ে দরজায় হাত দিতে উনি আমার হাত চেপে ধরলেন। আবারও কেঁপে উঠলাম। ওনার এই বুড়ো হাতের মুঠোয় আমার ছোট্ট হাতটা পুরোপুরি দখলে চলে গেল ওনার। ভয়ে বুকের মাঝে থরথর করে কাঁপছে। হঠাৎই বলে উঠলেন, কোথায় পালাচ্ছ? দূরে থাকলে কাছে টানার চেষ্টা করো, কাছে আসলেই পালানোর চেষ্টা করো, তোমার পালানোর দিন শেষ। কি সাংঘাতিক কণ্ঠে কথাগুলো বললেন, হৃদয়ের মাঝে যে কি এক শিহরণ বহে গেল টেরও পেলাম না। কি ছিল ওই কথার মাঝে বুঝতেও পারলাম না। উনি আমার মুখের দিকে তাকিয়ে থেকে অন্য হাতে দরজার সিটকেনি লাগিয়ে দিলেন। এবার আরও বেশি ধুপ করে উঠল বুক। সিটকেনের শব্দে লাফিয়ে উঠলাম খানিকটা। উনি দরজায় হাত ঠেকিয়ে ব্রু উছিয়ে ঝুঁকে দাঁড়ালেন আমার দিকে। ভয় আর জড়তা দুটোই আমার মধ্যে বিরাজমান। ওনার আর আমার মধ্যে একটু দূরত্ব নেই, কেবলই মিশে আছেন আমার সাথে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মুখে পড়ে থাকা এক গোছা চুল কানের নিচে গুঁজে দিলেন। আরও একটু ঝুঁকে ডান গাল দিয়ে আমার বাম গালে স্পর্শ করে সোজা হলেন। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে।
ওনার হঠাৎ এমন আচরণ আমাকে অন্য জগতে হারিয়ে ফেলেছে। কিছু বলতে পারছি না, শুধু তাকিয়ে আছি ওনার দিকে। উনি এবার আঙ্গুল দিয়ে বাম গালে স্লাইড করে বললেন, আমি আনরোমান্টিক? কি নেশা ভরা কণ্ঠে বললেন। মাতাল করা কিছু আছে এই কণ্ঠে। আবারও হৃদয় আহত হলো। আরেক ধাপ এগিয়ে গেল ওনার প্রতি উইকনেস। এই মানুষটার কণ্ঠেও জাদু। এত জাদু সামান্য একটা কথাতেই। আমি হারিয়ে গেলাম কোথায় যেন। ওনার কথায় কি বলবো কিছু বুঝতে পারছি না। উনি আবারও প্রশ্ন করলেন, আমাকে এতটাই আনরোমান্টিক লাগে? দুর্ভাগ্যক্রমে তুমি আমার কলেজের স্টুডেন্ট না হলে এতদিনে বুঝে যেতে কেমন আনরোমান্টিক। তবে আজ তোমাকে এটা না বোঝালেই নয়। স্কুল আর কলেজে জব করলেই তাদের আনরোমান্টিক ভাবার কোনো কারণ নেই। রোমান্টিক ছেলেদেরও দুর্ভাগ্যক্রমে স্কুল কলেজে জব হয়ে যায়। কি বোঝাতে চাইছে? উনি উপর দিকে তাকিয়ে লাইট অফ করে দিলেন। সাথে সাথে রুম নিকষ কালো অন্ধকারে চেয়ে যায়। গুটগুটে অন্ধকারে ভয়টা আরও প্রবল হলো। উনি কি করতে চাইছেন? হঠাৎ শরীর কেমন শিরশির করে ওঠে। ওনার ওষ্ঠের স্পর্শ কানে লাগে। নিমিষে কেমন ঠান্ডা অনুভূত হলো সমস্ত শরীর। সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যায়। ফিসফিস করে বললেন, পুরুষ মানুষ এমনই প্রচুর রোমান্টিক হয় তার প্রেয়সীর কাছে। তাকে রোমান্টিক হতে এত বাধ্য করতে নেই। পরে সামলানো মুশকিল হয়ে যাবে। পারবে সামলাতে? কি সামলাবো? এই যে আমি প্রতিনিয়ত নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করি আর তুমি আমাকে খোঁচাতে থাকো। এর পরিণতি কি জানো? না, আমি কিছু জানি না। আমার ভয় করছে। লাইটটা অন করুন। কিসের ভয়? আমি থাকতে? নাকি আমাকেই ভয় পাচ্ছ? না, তা নয়। হাত দিয়ে হাতড়ে ওনার বুকে হাত রাখলাম। ভয়ে গেঞ্জি খামচে ধরলাম। উনি আবারও প্রশ্ন করলেন, তাহলে কিসের ভয়? কিছু বলতে যাব তখনই কোমরে ওনার হাতের স্পর্শ লাগলো। তড়িৎ বেগে শিউরে উঠলাম। তার চেয়ে বেশি শিউরে উঠলাম গালে ওনার ওষ্ঠ ডুবিয়ে দেওয়াতে। ভয় কেটে গিয়ে কেমন অদ্ভুত এক অনুভূতি হলো, যা ভালো লাগার, ভালোবাসার। কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে, বাসিয়ে নিয়ে যাচ্ছে কোথাও। কেমন লজ্জাও অনুভব করছি, ভীষণ লজ্জা। ভাগ্যিস ওনার মুখে দেখা যাচ্ছে না, না হলে তো লজ্জায় হার্ট ফেল করতাম। এরই মাঝে ডিম লাইট অন করে দিলেন। ডিম লাইটের মিহি আলো চোখে পড়তে দেখি আমার মুখের সামনে উনি। একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি। ওনার চোখে কোনো থমথমে ভাব নেই, আছে এক শীতল চাহনি। আস্তে করে বললেন, লজ্জা পাবে বলেই লাইট অফ করে রেখেছিলাম। আরিয়ান ঠিকই বলেছিল, মেয়েটা চঞ্চল, প্রেমে পড়ার জন্য হাজারটা কারণ আছে। আরিয়ানের নাম শুনে বুকের মাঝে ধুক করে উঠল। উনি আরিয়ান ভাইয়ের পরিচিত? আরিয়ান ভাইয়ের নামটা শুনে খানিকটা আমি চমকে গেলাম। উনি আরিয়ান ভাইকে চেনেন? আমি যার কথা ভাবছি উনি কি তার কথাই বললেন? প্রবল অনুভূতিপ্রবণ মুহূর্তটা নিমিষেই কেমন ঘোলাটে হয়ে গেল। মনে পড়ে গেল জীবনের সব থেকে অপমানিত হওয়ার সময়ের কথা, যা চাইলেও আমি বলতে পারবো না কখনো। জীবনে প্রথমবার অত কেঁদেছিলাম। কেউ আমাকে তুচ্ছ করে দেখেছিল, খুব বাজেভাবে হ্যাঁ করেছিল, খুব বাজেভাবে অপমান। ওই মানুষটার নাম আমি মনেও করতে চাই না। না, কিছুতেই না। না চাইতেও চোখ ঝাপসা হয়ে এলো আমার। উনি আমার নিঃশ্বাসের কান্না বুঝতে পারলেন কিনা আমি জানি না। রুমের লাইট অন করে খুব নিরীহ চোখে তাকালেন আমার দিকে। ততক্ষণ আমার চোখ দিয়ে নোনা জল টুপটাপ করে গড়িয়ে পড়তে শুরু করলো। ওনার এই নিরীহ চাহনি দেখে আমার বড্ড মায়া হলো। কি যে হলো জানি না, ঠোঁট ফুলিয়ে কেঁদে দিলাম। আমি কি আমার অতীত ভেবে কাঁদছি, নাকি এই মানুষটার মায়াবী চাহনিতে মায়ায় আবদ্ধ হয়ে কেঁদে দিলাম? উনি হঠাৎ কেমন বিচলিত হয়ে পড়লেন। ওনার চোখ আমায় আতঙ্কিত করে পড়ল। আমার দুই বাহুতে হাত রেখে বললেন, এই সারা, তুমি কাঁদছো কেন? হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। ওনার এই বিচলিত অবস্থা দেখে আমার কান্না যেন প্রবল বেগে ভিতর থেকে আরও বেরিয়ে এলো। আমি আরও জোরে কেঁদে দিলাম। উনি হঠাৎ কেমন থমকে গেলেন। অপরাধী কণ্ঠে বললেন, সরি সারা, আই এম রিয়েলি সরি। কিছুক্ষণ আগের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সরি। প্লিজ কেঁদো না। আমি বুঝতে পারিনি। আমি তোমার সাথে থেকে কেমন ছেলে মানুষ হয়ে গিয়েছি। আমাকে খারাপ ভেবো না। আমি অন্য পুরুষের মতো নই। এই মানুষটা কেন এত এক্সপ্লেন দিচ্ছে নিজের বিরুদ্ধে? মানুষ কিছু মুহূর্তে কষ্ট পেলে কাছের মানুষের বুকে মাথা গুঁজে শান্তি খোঁজার জন্য কাঁদে, কেঁদে নিজের সব কষ্ট উড়িয়ে দেয়। অথচ উনি তা বুঝতেই চাচ্ছেন না। এই শ্যাম সুন্দর মানুষটাকে ইচ্ছে করছে তীব্র আবেগে শক্ত করে জড়িয়ে ধরে বলি, ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি। কিন্তু চাইলে কি সব বলা যায়? এই আপনি সম্বোধন করা মানুষটাকে কখনো আপনি থেকে তুমিতে নেমে আসবে? জানি না আসবে কি না। চাইলেও কিছু বলতে পারি না। চোখের পানি মুছে টেবিলে গিয়ে পড়তে বসলাম। কেমন বাজে একটা অনুভূতি হচ্ছে। আমার কান্নার ভিন্ন মাঝে খুঁজে উনি কষ্ট পাচ্ছেন, কারণ আমি কষ্ট পেয়েছি উনি এটা ভাবছেন। উনি রুম থেকে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন জানি না। সম্পূর্ণ অচেতন হইনি আমি। ইন্দ্রিয় শক্তি জাগ্রত, কেননা উনি বাহির থেকে কখন আসবেন সেই আতঙ্ক রয়েছে। রাত 11:30টার দিকে উনি ঘরে প্রবেশ করলেন।
আমার চোখে ঘুম কিন্তু জাগ্রত, তবু উঠলাম। উনি দরজা লাগিয়ে দিয়ে গায়ের গেঞ্জি খুলে আলনায় মেলে দিলেন। গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এসে মাথায় হাত রাখলেন। চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দেন। রুমের লাইট অফ করে এসে নিজেও শুয়ে পড়লেন। পরদিন সকালে ঘুম ভাঙতেই শুনি চারদিকে পাখির কিচিমিচির শব্দ। চোখ মিলে তাকিয়ে দেখি উনি মাত্রই গোসল সেরে টাওয়াল পরে ডিভানে বসে ফোন চাপছেন। ঘড়িতে 7:40। আমি চোখ মেলতেই উনি ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলেন, গুড মর্নিং। আমি ঘুমন্ত কণ্ঠে মৃদু স্বরে বললাম, গুড মর্নিং। তোর সার্টিফিকেট আনতে যাবে না? আমার ভালো লাগছে না, আপনি নিয়ে আসুন, আমি রোহানকে আনতে যাব। ওকে, বাট তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে যাব। আর কাল রাতের জন্য সরি। আমি কিছু না বলে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে নিলাম। বাহিরে বেরোতে বেরোতে পিছন থেকে জামার অর্ধেক ভিজে গিয়েছে। উনি ফোন ডিবানের উপর রেখে আমার টাওয়াল টেনে হঠাৎ করে আমার চুল মুছতে মুছতে বললেন, চুলে টাওয়াল পেঁচিয়ে বেরোতে হয় জানো না? কিভাবে ভিজে গিয়েছে বলো তো? মনে মনে বললাম, ভাগ্যিস পেঁচিয়ে রাখিনি, না হলে কি আর এই মুহূর্তটা পেতাম। হাতে লোশন মাখতে মাখতেই বললাম, আরিয়ান ভাই আপনার পরিচিত? কোন আরিয়ান? যার কথা গতকাল বললেন? ও অবশ্যই পরিচিত। পরিচিত না হলে কিভাবে বললাম? আপনি জানেন উনি আমার কাজিন? না তো। আপনি চিনেন কিভাবে? আমার কলেজ ফাংশনে একটা নাটকের অংশে দেখেছিলাম, সেখানে আরিয়ান নামের একজন অভিনেতা ছিল। ও আচ্ছা, তোমার কাজিনের নাম কি আরিয়ান? হুম। পরিচয় করিয়ে দিও। উনি দেশে থাকেন না। এরই মাঝে দাদু আমাকে ডাকলেন। ওড়নাটা ভালোভাবে ঠিক করে নিয়ে দাদুর রুমের দিকে গেলাম। দাদু আমাকে দেখেই ডাকলেন, সারা। জি দাদু। কাছে আয় তো। দাদুর বিছানায় বসে বললাম, হ্যাঁ বলুন দাদু। পান বেটে দে তো। দিন দাদু, দিচ্ছি। পান বাড়তে বাড়তেই বললাম, দাদু, দাদি কি খুব সুন্দরী ছিলেন? তার গায়ের রং অতটা সুন্দর না হলেও সুন্দরের মাথা খেত, একদম রোশনের মতো ছিল। উনি কি ওনার দাদির মতোই দেখতে? হ্যাঁ একদম। তোর সাথে কথা হচ্ছে তোর? হচ্ছে তো। আজ রোহানকে আনতে যাব, রোহান বাড়িতে আসবে। আচ্ছা নিয়ে আয়, ওরে একটু পরাণ ভরে দেখব, আবার দিয়ে আসিস। ঠিক আছে দাদু। এরই মাঝে শাশুড়ি এসে বললেন, তোরি একটু ভাত রান্না করবে? আমার কোমরে ব্যথা। আমি অবাক হয়ে বললাম, তোরি কোথায়? সারা বলতে গিয়ে তরি হয়ে গিয়েছে। আজ একটু রান্না করবে? সো সরি আম্মা, আমি এই বাড়িতে তরির মতো রান্না করতে আসিনি, তাই আমাকে ভুলেও এসব কথা বলবেন না। তুমি তাহলে কি করতে এসেছ? আপনার ছেলের মাথা চিবিয়ে খেতে এসেছি। তাই তো খাচ্ছ। আমার ছেলে বদলে গিয়েছে। মাত্র তো ট্রেলার দেখলেন, বাকি মুভি শেষ হতে দিন। শাশুড়ি দাদুর দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, বাবা, ওরা নাকি ফার্নিচার দিবে বলেছিলেন, কই সেসব? আবার নাকি নগদ টাকাও দিবে। কেন? আমার বাবা কেন দিবে? আমার বাবা কিচ্ছু দিতে পারবে না। কান খুলে শুনে রাখুন। আমার অত সুন্দর ছেলের সাথে কি এমনি এমনি আনলাম তোমাকে? অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার মেয়েও সেধে ছিল, কিন্তু আমি আনিনি। তোমার ফ্যামিলি এই দিবে সেই দিবে বলে আমার মাথা খেলো। এত মেয়ে সেধে ছিল, খুবই গর্বের কথা এটা। আপনার ছেলেকে গরুর মতো গরুর হাঁটতে উঠালেন না কেন? তাহলে তো আরও ভালো খদ্দর পেতেন। মুখ সামনে কথা বলো। অনেক সহ্য করেছি তোমাকে। তোমাকে এনেই আমার সংসার এলোমেলো হয়ে গেছে। তোমার বাবাকে বলে দিও, যা যা দেওয়ার কথা ছিল সব কিছু দিয়ে যেতে। কেন? আপনার ছেলেকে কি বিক্রি করছেন নাকি? আমার বাবা সব দিয়ে যাবে, তাহলে আপনিও আপনার ছেলেকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন কাজ করার জন্য। বাবা দেখেছেন এ মেয়ের মুখ কি? দাদু তখন হেসে বললেন, অনেকদিন পর একটু শান্তি পেলাম। আমি আবারও তেজি কণ্ঠে বললাম, সুন্দরী, শিক্ষিতা, স্মার্ট, বড়লোকের ঘরের বউ লাগবে আপনাদের। সব কিছু চাহিদা একসাথে মেটাতে চান তাই না? সব চাহিদা মিটিয়ে দিব, দেখে নেবেন। এরই মাঝে ওষান এসে দাঁড়ালো দরজায়। শাশুড়িকে বললাম, ওই যে আপনার ছেলে হাজির, বলুন না বিয়ে করে নিয়ে আসতে, বউ পেয়ে যাবেন। বলে রুম থেকে আমি বেরিয়ে এলাম। কেটে গেল বেশ কয়েকদিন। এরই মাঝে তরিকে মিনয়ের বোনের সাথে ছোট একটা বাসায় উঠিয়ে দিয়ে এলাম। হাতের কাজের একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দিলাম। রেগুলার ট্রেনিং সেন্টারে যাচ্ছে আর আসছে, সব কিছু ভালোই চলছে। সেদিন রোহানকে বাড়িতে নিয়ে এসেছিলাম। সারাদিন ঠিক থাকলেও রাতে তরির জন্য ভীষণ কান্নাকাটি শুরু করে। সে মধ্যরাতে আবার দিয়ে আসতে হয়েছিল। আমাদের পরীক্ষার সময়ও গনিয়ে এসেছে। কলেজে অ্যাডমিট কার্ড আনতে গিয়েছি। মৃন্ময়, তন্ময়, দীপ, ছোঁয়া সবার সাথেই দেখা হলো। ওদের দেখে তেলে বেগুনে জ্বলে এগিয়ে গেলাম। এরই মাঝে কয়েকবার জুতা মারার বলে দেখা করতে বলেছি, কিন্তু করেনি।
ওরা জানতো আমি ওদেরকে গালি দিব, তাই সামনেও আসেনি। আমাকে দেখে মিনয় দীপের পিছনে গিয়ে লুকালো। তন্ময় বলল, সারা জুতা কই? আমি রাগে চোখে ওদের দিকে তাকিয়ে বললাম, ওসব যে দিয়েছিস আমার জামাই কেটা জানিস? কেটা? যেদিন দেখবি তখন বুঝতে পারবি। আমার কিউরিয়াস মাইন্ড জানতে চাচ্ছে কোন আবালে তোর জামাই হয়েছে। তারে দেখে কি বুঝবো বল? ফিলিং ব্যাং ইমোজি। মিনয় দ্বীপের পিছনে দাঁড়িয়ে কথাটা বলল, কি বললি? আমার জামাই আবাল? ও মাই গড! কথাটা মুখ থেকে বের করতে করতে দেখি রোশান স্যার ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। উনি মাত্রই পাশ দিয়ে যাচ্ছিলেন ডিপার্টমেন্টের দিকে। আমাদের কথোপকথন শুনে থমকে গেলেন। এক হাত দিয়ে চশমা ঠিক করছেন আর ছোট ছোট চোখ দিয়ে আমার দিকে তাকাচ্ছেন। ওনার দিকে মিনয় আর আমার দৃষ্টি যেতেই আমরা দুজনের চোখে মুখে আদব কায়দার ভাব এনে মাথা নিচু করে দাঁড়ালাম। দীপের দৃষ্টি স্যারের দিকে পড়েনি, তাই বলল, নিশ্চয়ই বুড়িওয়ালা। সাথে মাল নেই, কোনো 60 বছরের বুড়িরা হবে। মনে মনে বলছি, থাম ভাই থাম, আর কত বাঁশ দিবি বল? এমনি মিনয় আবাল বলেছে তা শুনে ফেলেছে, এখন আবার তুই বলছিস বুড়িওয়ালা টাক। আর ওনাকে এখন এখান থেকে যেতে হচ্ছিল। কি যে আশ্চর্যজনক ঘটনা। এরই মাঝে তন্ময় আদবের সাথে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। উনি মিহি হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তন্ময়? জি স্যার, আলহামদুলিল্লাহ। প্রিপারেশন কেমন এবার? আলহামদুলিল্লাহ স্যার। শরীর সুস্থ আছে এখন? আমি তো সুস্থই আছি স্যার। আমি জানি তুমি অসুস্থ ছিলে। যাক সে কথা, আমরা আশাবাদী তুমি এবারও ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটির রেকর্ড ভাঙবে। স্যার, আমাকে নিয়ে তো আশা রাখবেন না। গত বছর তুমি সারা বাংলাদেশের মাঝে পঞ্চম হয়েছিলে। যদিও প্রচণ্ড জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিলে, আশা রাখছি এবার তুমিই প্রথম হবে। আল্লাহর রহমত থাকলে পারবো স্যার। এবার উনি আমাদের সবার দিকে চোখ বুলিয়ে কেমন একটা অদ্ভুত চাহনি দিয়ে তন্ময়কে বললেন, তোমার বন্ধুদের দিকেও একটু নজর দাও। তাদের কথাবার্তা লেখাপড়া সবই তো দেখছি দিন দিন অনেক উন্নত হচ্ছে। জি স্যার, দেব। তুমি ডিপার্টমেন্টে ফার্স্ট, তোমার ফ্রেন্ডরা ডিপার্টমেন্টে লাস্ট। খুবই লজ্জাজনক বিষয় না? কাজ জামাই কেমন এসব নিয়ে সারাদিন গবেষণা না করে পড়ালেখায় মন দিতে বলো। যাওয়ার সময় আমার সাথে দেখা করে যেও তন্ময়। বলে উনি রওনা দিলেন ডিপার্টমেন্টের দিকে। উনি তো কোনোদিনও রাস্তায় দাঁড়িয়ে কোনো স্টুডেন্টের সাথে হেসে এত সময় কথাই বলেন না। জীবনেই প্রথমবার দেখলাম। যাওয়ার সময় আমার দিকে কিছুক্ষণ আর নজরে তাকিয়ে দৃষ্টি কিছুক্ষণ স্থির রাখলেন। উনি তাকালে যে আমার কি হয়ে যায় আমি জানি না। এক অজানা অনুভূতি আর লজ্জার সংমিশ্রণ তৈরি হয়। মিনয় বলল, সারা, তো জামাইকে নিয়ে কথা বলেছি ওটা স্যার শুনে ফেলেছে? স্যারের চোখে কালার হইলাম। এমনি খচ্চর স্যার। আরও নজরে পড়লাম। দেখ, আজে বাজে কথা বলবি না, আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। ওনাকে নিয়ে কিছুই বলবি না। কি হ্যান্ডসাম দেখেছিস? তুই এখন বিয়েটা, এটা ভুলে যাইস না। নজর দিস না, পাপ হবে পাপ। দীপ বলল, আসলেই স্যার মনে হয় নিজেকে ফিট রাখার ভীষণ চেষ্টা করেন, না হলে এত হ্যান্ডসাম কিভাবে হতে পারে মানুষ? সোয়া তন্ময়ের দিকে তাকিয়ে বলল, তুই সারাকে কি দিয়েছিস তন্ময়? ওদের মতোই কিছু? তন্ময় গাড় কাত করে একবার তাকালো সোয়ার দিকে, কিন্তু উত্তর দিল না। ইদানিং তন্ময় সোয়ার জন্য আর পাগলামি করে না, সবসময় এড়িয়ে যায়। সোয়া তন্ময়ের সাথে কথা বলার চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। সোয়ার যে মানসিক অবস্থা তাতে এই মুহূর্তে একজন ভালোবাসার মানুষ ভীষণ দরকার, আর সেই মানুষটা তন্ময় হলেই বেটার হয়। তন্ময়ের পিছনে দীপ আর মিনয় এগিয়ে গেল। সোয়ার মুখটা মুহূর্তের মাঝে কেমন মলিন হয়ে যায়। সোয়ার কাঁধে হাত রেখে বললাম, ওষানোর জন্য কষ্ট হয় তোর? সিসারা, ওটা ভাবিস কিভাবে? কেন কষ্ট হবে? কষ্ট তো হয় ভালোবাসার মানুষ ছেড়ে গেলে, কিন্তু মিথ্যুক চরিত্রহীনের জন্য কষ্ট হয় না। আমার যেটুকু আছে ওর জন্য সেটুকুই ঘৃণা। তাহলে কি তন্ময়ের ইগ্নো তোকে কষ্ট দেয়? প্লিজ লুকাবি না। হ্যাঁ সারা, ভীষণ কষ্ট। ওর ভীষণ ভালোবাসা আমি পায়ে ঠেলে দিয়েছিলাম। ওখানে থেকে প্রতারিত হয়ে আমি বুঝেছি তন্ময়ের গুরুত্ব। আমার মাথায় সারাক্ষণ তন্ময়ের ভালোবাসা ছিল, ওর পাগলামি সারাক্ষণ মাথায় ঘুরত। সেটা আজ মাথা থেকে নেমে প্রবেশ করেছে মনে। তন্ময়কে সেটা বলে রেখেছিস? আমি পারবো না সারা। কেন? কিভাবে বলবো? যখনই অন্য কারো কাছ থেকে প্রতারিত হলাম তখনই আমি তন্ময়কে চাইব। আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। আমি কখনো মুখ উঁচু করে কথাই বলতে পারবো না। তাহলে তন্ময় কি বলে? ও ডাকলেও আমার কাছে আসবে, না হলে আসবে না। আর আমি ওকে ডাকছি না বলে ও আমাকে সম্পূর্ণরূপে ইগনোর করে যাচ্ছে। দেখ, তন্ময় তোকে কত ভালোবাসে। বলছি যে জীবন থেকে যে দিনটা যাচ্ছে ওটাই পুড়িয়ে যাচ্ছে। তন্ময় কি ভাববে না ভাববে এসব ভাবতে ভাবতে আরও দেরি হয়ে যাচ্ছে। অনেক কিছুই হারিয়েছিস, অনেক দেরি হয়ে গেছে। আর নয়, তন্ময়কে ডাক তোর কাছে। আমি কি আসলে ভুল করছি? চরম ভুল করছিস। চল এবার।
ডিপার্টমেন্টের দোতলায় উঠতে উঠতে বললাম, লিফট দেওয়া উচিত, আমার পা ব্যথা হয়ে যায়। তো জামাইরে বলিস দিয়ে দিবে। বলবো। আচ্ছা তন্ময়, তোকে কি গিফট দিয়েছিল? ফটো ফ্রেম, কাপড় ফিক রাখার জন্য। তন্ময় সবসময় ইউনিক তাই না? কি সুন্দর ভাবনা ভেবে একটা ফটো ফ্রেম দিয়েছে তোকে। তাহলে ওর ভালোবাসার ধরনও অনেক ইউনিক হবে সোয়া। ইস, কি লাকি রে তুই। সোয়ার চোখ মুখ কেমন যেন লজ্জা মিশ্রিত হলো। আমি খেয়াল করলাম সোয়ার ঠোঁটে তন্ময়ের জন্য হাসি, যে হাসিতে ভালো লাগায় ভালোবাসা লেগে আছে। অ্যাডমিট নিতে গেছে অনেক ভিড়ে, লাইনে ভিড় ঠেলে অ্যাডমিট নিতে হচ্ছে। সোয়া ভিড় ঠেলে এগোতেই পারছে না। তন্ময়ের হাইট অনেক বেশি, 5 ফিট 10 হবে। সৃষ্টিকর্তা যেন তন্ময়কে সব দিক থেকেই সুন্দর করে সৃষ্টি করেছেন। শুধু টাকা পয়সা দেননি, বাকি সবই দিয়েছেন। তন্ময় সবার মাথার উপর দিয়ে সোয়ার দিকে তাকিয়ে সোয়ার রুল বলে বলল, এটা না তোর? সোয়া মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ। তন্ময় সোয়ার রুল বলে ওর অ্যাডমিট কার্ডটা নিয়ে সবার উপর দিয়ে সোয়ার হাতে দিল আর বলল, ক্লান্ত দেখাচ্ছে তোকে, যা বাসায় চলে যা। আগে তন্ময় বলতে, সোয়া যাবি না কিন্তু, আজ আমরা সন্ধ্যা পর্যন্ত ঘুরবো, তুই গেলে কিন্তু তোর বাসায় চলে যাব। আর আজ বাড়িতে চলে যেতে বলছে। এটাই সোয়াকে দারুণভাবে আহত করলো। এরই মাঝে আমার কাছে আমার রুল জিজ্ঞেস করলো তন্ময় আর মিনয়। বললাম আমি আসছি। বিট ঠেলে সামনে গিয়ে রুল বললাম, কাল মাহফুজ আঙ্কেলকে। আমাকে দেখে রোশান স্যার উঠে এগিয়ে এলেন আর বাকি স্টুডেন্টদের দিকে তাকিয়ে ধমকে শুরু বললেন, সবাই পিছিয়ে যাও, এত ভিড় কেন? তোমরা কি বাচ্চা আছো নাকি এখানে? অদ্ভুত, যাও পিছিয়ে যাও। এমনি ওনাকে দেখে সবাই ভয় পায়, ওনাকে দেখলেই সবাই মাথা নিচু করে থাকে। ওনার ধমকে নিমিষে জায়গা পাকা হয়ে যায়, যেন ব্যবসা গরম। খানিকটা দমে ফুরফুরে বাতাস এসে ঘাড়ে লাগলো। মাহফুজ আঙ্কেলকে বললাম, আঙ্কেল আমারটা দিন। মাহফুজ আঙ্কেল হেসে বললেন, এখন আর তোমাকে রেগুলার দেখি না কেন সারা? আঙ্কেল বাসা এক্ষুনি একটু দূরে তো, তাই রেগুলার একা আসতে পারি না। রোশন স্যার আমার দিকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে বললেন, তুমি না ম্যারিড? উনি যে আমার সাথে এখানে কথা বলবেন আমি ভাবতেও পারিনি। ওনাকে দেখে মনে হচ্ছে যেন কয়েক জনম পর আমাকে দেখলেন। এত স্বাভাবিকভাবে আসেন উনি কীভাবে? এদিকে আমার ওনাকে দেখেই হাসি পাচ্ছে। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে রেখেছি হাসি আটকাতে। পায়ের আঙ্গুল কসলাচ্ছে স্বাভাবিক থাকতে। মাহফুজ আঙ্কেল বললেন, তাই নাকি? কবে, কখন? রোশন স্যার আবার বললেন, ম্যারেড না তুমি? জি স্যার। তাহলে দূরে প্রবলেম কি? জামাইকে সাথে নিয়ে আসবা, অসুবিধা কি? জামাই আসে না সাথে? না। কখনো বলেছ? আমাকে নিয়ে চলুন। আমি ড্যাব ড্যাব করেও রইলাম ওনার দিকে তাকিয়ে। কি সাংঘাতিক মানুষ ভাবা যায়! আমার সাথে মজা নেওয়া না? ওয়েট, দেখেন আমি কি করি। উনি আবারও বললেন, হাজব্যান্ডকে নিয়ে আসবা, আমাদের সাথে পরিচয় করাও, বন্ধুদের সাথে পরিচয় করাও। আমি খুব দুঃখী দুঃখী মুখে বললাম, না স্যার, ওনাকে নিয়ে আসা যায় না। কেন? অনেক কিপটা আমার জামাই, সে যেখানে যায় হেঁটে হেঁটে যায়, বাড়ার টাকা বাঁচাতে পায়ে হেঁটে চলাচল করে। আমাকে একদিন কলেজ পর্যন্ত হাঁটিয়ে নিয়ে এসেছে, তাই তার সাথে কোথাও আমি যাই না। বুঝেছেন রোশন স্যার? মাহফুজ আঙ্কেল হেসে বললেন, এমন কিপটা মানুষও আছে নাকি দুনিয়ায়? আমার আবার প্রচুর হাসি পাচ্ছে। দু ঠোঁট চেপে হাসি আটকে রেখেছি। রোশন স্যার কি সাংঘাতিকভাবে আমার দিকে তাকিয়ে আছেন। এই সাংঘাতিক চাহনির মাঝেও মুগ্ধ হলাম। প্যান্টের পকেটে হাত গুজে দ্রুত পায়ে হাঁটা দিলেন আর আমি ফিক করে হেসে দিলাম। মনে মনে বললাম, এমন বউ পাইছেন, দিনে 2-4টা ঘটনা ইতিহাস হয়ে যায়। কলেজ ক্যাম্পাসে বসে বাদাম খাচ্ছি আমরা 5 বন্ধু। জামাই আছে বলে ইদানিং সব বিল আমারই দেওয়া লাগে। বাদাম খেতে খেতে আড্ডায় মশগুল আমরা। হাসি আর ঠাট্টায় মুখরিত যেন চারপাশ। এর মাঝে দীপ খুব জোর দিয়ে ধরেছে আমার জামাই দেখবে। সেই সাথে যোগ দিল মিনয়, তন্ময় আর সোয়া। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমার বার্থডেটি দেখাবো, এর আগে দেখাবো না। সে তো এখনও 7 মাস বাকি। মিনয় টেনে বলল কথাটা। আমি ড্যামকে আর ভাব নিয়ে বললাম, তো কি হয়েছে? দারুণ কিছু দেখতে হলে অপেক্ষা তো করতেই হবে না? মিনয় বলল, আল্লাহই জানে কি দারুণ দেখাবি তুই। এই নিয়ে কিছুক্ষণ পেঁচাল হলো। আবারও আড্ডায় মেতে উঠলাম আমরা। আমাদের মাঝে সোয়াকে কেমন মনমরা লাগছে দেখতে। আমি বুঝতে পারছি তন্ময়কে কিছু বলতে চাইছি কিন্তু পারছে না। এই জন্য আরও বেশি খারাপ লাগছে ওর। আমি মিনয়কে আর দীপকে চোখের ইশারা উঠিয়ে পাশে গিয়ে বসতে বললাম। ওরাও বুঝতে পারলো ব্যাপারটা। দীপ এই বয়সে সিগারেট খায়, খুব একটা নেশা তার নয়, তবে প্রায়শই ও সিগারেট খায়। সাথে মিনয়ে মাঝে মধ্যে সঙ্গ দেয়, তবে তন্ময় খায় না। দীপ বলল, মিনয় চল পানি খেয়ে আসি। আমি পানির বোতল এগিয়ে দিয়ে বললাম, নে খা। আমি এ পানি খাবো না। তাহলে কোন পানি খাবি? মিনয় বলে, এ পানি সে পানি নয়, ও মনে হয় পেট খালি করতে যাবে। পেট খালি মানে? মানে পানি ত্যাগ করতে যাবে, সাথে ধোয়া ওড়াতে। শয়তানের দল, দূর দ্রুত নিয়ে যাই, না হলে আবার সমস্যা হতে পারে।
সেদিন বিছানাতেই পানি ত্যাগ করেছে, স্বপ্ন দেখেছে বাহিরে করেছে, সেটা বিছানাতেই সেরেছে। দীপ মিনয়কে লাথি মেরে বলল, শালা ফাউল কোথাকার। ওরা দুজনেই চলে যায়। তাকিয়ে আছি আমার থেকে কিঞ্চিত দূরে বসে থাকা দুজন কপত কপতি দিকে। সোয়া উঠে এসে তন্ময়ের পাশে বসলো। কিছু বলবে ঠোঁট কাঁপছে, কিন্তু বলতে পারছে না। অনেকক্ষণ সে তাকিয়ে আছে। তন্ময় অবাক হয়ে তাকিয়ে আছে সোয়ার দিকে। তন্ময়ের চোখ জুড়ে মুগ্ধতা, স্নিগ্ধতা। মন ভরে দেখছে সোয়াকে। এ যেন দীর্ঘদিনের পিপাসিত চক্ষু তার তৃষ্ণা নিবারণ করছে। জীবনে প্রথমবার তন্ময়ের অনুভূতিতে সায় দিয়ে সোয়া তার পাশে বসেছে। তন্ময়ের এক জীবনের দুর্বলতা সোয়া, এক জীবনের সাধনা, এক জীবনের ভালোবাসা। মানুষ বলে না, সুদর্শন ছেলেরা কখনো এক নারীতে আসক্ত হয় না। তন্ময়কে দেখলে সেই ধারণা ভুল প্রমাণিত হবে। সোয়ার গালে তন্ময় হাত রেখে বলল, কিছু বলবি? সোয়ার কম্পিত ঠোঁট আরও কেঁপে ওঠে। মাথা নাড়িয়ে বোঝালো, হ্যাঁ বলবো। তাহলে বল, দেরি করছিস কেন? আর কত দেরি করবি? আমি বললেও কি তুই বিলিভ করবি তন্ময়? একবার বলেই দেখ না। আমি পারছি না তন্ময়, আর পারছি না। কি ভেবেছিস তোকে ইগনোর করছি? এই যে ওষুধের কারণে কষ্ট পেলি, আমি তো সেই কষ্টটা অনুভব করিনি। তুই যে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছিস আমি খেয়াল করছি না, বরং আগের থেকে একটু বেশি খেয়াল রাখি তোর। সারাক্ষণ তোর মলিন মুখ আমাকে যন্ত্রণা দেয়। আমি ফুরছি সোয়া, প্রতিনিয়ত জ্বলছি তোর কষ্ট দেখে। মিনয় যে এক্সট্রা আইডি নিয়ে খুলেছে, ওটা আমারই আইডি। সারা রাত তোকে একা কষ্ট পেতে দেইনি আমি। আমি জানি তোর ঘুম হয় না রাতে, তাই সারা রাত তোর সাথে জেগে সেটিং করি। আমাকে একটা লাস্ট চান্স দিবি তন্ময়? তোকে ভালোবাসার একটা চান্স। আমি তোকে ভালোবাসি বলার সাহস পাচ্ছি না, কারণ আমি সবসময় থাকতে তোকে গুরুত্ব দেইনি। যখন ভীষণ ধাক্কা খেয়েছি জীবনে, তখনই উপলব্ধি করেছি তুই ঠিক আমার জন্য। কিছুদিন একাকী থেকে উপলব্ধি করেছি তুই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোর ইগনোর কেন আমাকে কষ্ট দিল? কেন মনে হলো তুই ছাড়া কিছু নেই আমার? আমার পুরো পৃথিবী শূন্য। সারাক্ষণ আমার সাথে থেকেছিস, তাই আমি অনুভব করতে পারিনি তোর অভাব। তুই যদি বহু আগে আমাকে ইগনোর করতি, আমি বোধহয় বহু আগেই বুঝে যেতাম আমি তোকে ভালোবাসি। তন্ময়, আমি শেষ হয়ে গিয়েছি। আমি ঠকেছি, ভীষণ আঘাত পেয়েছি। আমি এত বোকা। ভালোবাসার মানুষকে আর অভিনেতাকে বুঝতেই পারিনি। সোয়া অজরে কাঁদছে, কেঁদেই যাচ্ছে। দীর্ঘদিনের গ্লানি বোধহয় এবারে বেরিয়ে যাবে। আমি তোকে প্রেম করার কোনো সুযোগ দিব না সোয়া, সরি। তাহলে বউ হবি আমার? সোয়া হেসে দিল। কান্না ভেজা মুখে হাসির প্রলেপটা দারুণ লাগছে। আপাতত গরিব আছি, পারবি একটা টিনের ঘরের নিচে আমার সাথে থাকতে? পারবো। পরীক্ষা যেদিন শেষ ওই দিন আমরা বিয়ে করব। মনে থাকে যেন। বাড়িতে গিয়ে জানিয়ে দিবি। তোকে একবার পেয়েছি, আর হারানোর রিস্ক নিতে চাচ্ছি না। তন্ময় সোয়ার হাতের উপর হাত রাখল। দুজনেরই মুখে হাসি। এখন শুধু পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। তন্ময়ের দেওয়া ফটো ফ্রেমটা ড্রেসিং টেবিলের উপর রাখলাম। খুব ইচ্ছে করছে আমাদের দুজনের একটা ফটো রাখতে। খাটের উপর মাথা দিয়ে সোজা ওয়ালে একটা ফ্রেমে অনেকগুলো মুখ ক্যামেরায় বন্দি। রোশন স্যার, তার বন্ধুরা। এটা সাজেক ভ্রমণের পিকচার। সবার মাঝে আমার চোখ আটকালো ওনার দিকে। সন্ধ্যা থেকে একটানা বই পড়ে মাথা ধরেছে। এই বাড়িতে এখন কেমন দম বন্ধ লাগে আমার। আমার গল্প করা বা কথা বলার মতো কেউ নেই। একমাত্র উনি এলেই মনে হয় চারদিক মুখরিত। ফোন হাতে নিয়ে ওনার নাম্বারটা ডায়াল করেও কেটে দিলাম। কি বলবো ফোন করে? আমার বলতে ইচ্ছে করছে আমার একা ভালো লাগে না, আপনি আসুন, কিন্তু লজ্জায় বলতে পারছি না। ফোনটা বিছানায় ফেলে দিলাম। সাথে সাথে ফোনটা বেজে উঠল তড়িৎ গতিতে। ফোনের দিকে তাকালাম। তাকিয়ে দেখি ওনার নাম্বারটা বাড়ছে। দ্রুতই ফোন রিসিভ করে কানে দিলাম। ফোনের ওপাশ থেকে মোহনীয় কণ্ঠস্বরে উনি বললেন, বলো। কি বলবো? মিস কল দিলে? মিস কল? কখন? মাত্রই তো এসেছে। মনে হয় হাতে চাপ লেগে চলে গেছে। ফোন তো সাথে সাথেই কাটলাম। মিস কল হলো কীভাবে বুঝতে পারলাম না। ভাবলাম ইচ্ছে করেই দিয়েছ। না মানে থাক, আর কিছু বলতে হবে না। পড়া শেষ? শেষ। সত্যি তো? নাকি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে মেসেঞ্জারে? না, সত্যি পড়েছি। আমাকে কিপটা মনে হয়? হ্যাঁ, মনে হয় তো। কোন দিক দিয়ে? অনেক দিক দিয়ে। বিয়ে করেছেন, কখনো কিছু গিফট করেছেন? গিফট করতে হয় বিয়ে করলে? অবশ্যই। ড্রেসিং টেবিলে ড্রয়ারে চাবি আছে। চাবি নিয়ে আলমারি খোলো। কেন? কেনর উত্তর ওখানেই আছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে চাবি নিয়ে আলমারি খুললাম। উনি তখন লাইনেই আছেন। খুলেছ? হ্যাঁ। কতগুলো প্যাকেট আছে দেখো। এ তো আপনি প্রায় বাসায় ফেরার সময় নিয়ে আসেন। আনি, কখনো তো খুলে দেখোনি। আপনার দরকারি জিনিসে আমি হাত দেওয়া উচিত হবে? ওখান থেকে একটা শাড়ি পরে রেডি হও, আমরা বাহিরে ঘুরতে বের হব। এত রাতে? ঘোরার জন্য তো রাতই উত্তম। যদি তোমার সমস্যা থাকে তাহলে না হয় থাক। না, কিসের সমস্যা? কী বলছেন? আলমারিতে 5টা প্যাকেট।
প্যাকেট 5টা বের করে দেখি 5টা শাড়ি, প্রতিটা প্যাকেটে শাড়ির সাথে ম্যাচিং গহনা আর পাথরের ছড়ি। আমি দেখেছি মাঝে মধ্যে উনি প্যাকেট নিয়ে ঘরে ঢোকেন, 2 দিন ওয়ারড্রবের উপর রেখে তারপর আলমারিতে উঠিয়ে রেখেছেন। অথচ আমাকে বলেননি তোমার জন্য, কিন্তু প্যাকেটের গায়ে ঠিকই লেখা আছে তোমার জন্য। 5টা শাড়ির মাঝে সাদা শাড়িটার দিকে আমার নজর গেল। জর্জেট শাড়িটা ভালোভাবে পরে নিয়ে 2 হাত ভর্তি স্টোনের সাদা চুড়ি পরলাম। চুড়িগুলো ভারী, তবে দেখতে খুবই সুন্দর। মুখভর্তি চুড়ি, কাজল, লিপস্টিক, কপালে ছোট্ট টিপ। খোলা চুলে আমাকে যেন অন্যরকম লাগছে। আয়নায় বারবার নিজেকে দেখছি, বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে নিজেকে দেখছি। শুধু একটাই কথা উকি দিচ্ছে মনে, উনি কি মুগ্ধ হবেন? রেডি হওয়ার পর ছোট হ্যান্ড পার্সটা নিয়ে ওনাকে ফোন দিলাম। ফোন ধরতেই বললাম, কোথায় আপনি? রিক্সা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, চলে এসো। 1 মিনিট, এটুকু আসতে পারবে তো? পারবো, বাট বাইক নেবেন না? বাইক নিয়ে ঘুরে রাতের সৌন্দর্য উপভোগ করা গেলেও তারটা যাবে না। কারটা? প্রশ্ন না করে এসো। তড়িঘড়ি করে বেরিয়ে গেলাম। আকাশে গোল বৃত্তাকার চাঁদ, চারদিক সোনালি আলোয় চিকিমিকি করছে। 2 মিনিটে রাস্তায় পৌঁছালাম। রাস্তায় একটা রিক্সা অপেক্ষা করছে। আমাকে দেখে উনি রিক্সা থেকে উকি দিয়ে বললেন, এসো। রিক্সায় ওঠার সময় হাত এগিয়ে দিলেন উনি। ওনার হাতের উপর হাত রাখার অনুভূতিটা ছিল চমৎকার। ওনার চোখে চোখ রেখে হাতে হাত রেখে রিক্সায় উঠলাম। আমার ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি। রিক্সায় বসতে ওনার শরীরের সাথে সম্পূর্ণ মিশে গেলাম। উনি রিক্সাওয়ালাকে বললেন, চলো মামা। নির্জন রাস্তা, খোলা রিক্সায় আমরা দুজন। মাথার উপরে চাঁদ, চারদিকে চাঁদের আলো। ঝোপঝাড়ে জোনাক পোকা উঠছে, ফুরফুরে বাতাস বইছে। খোলা চুল উড়ে ওনার চোখে মুখে পড়ছে। সময়টা যেন স্বপ্নের মতো। মনের মাঝে এমনই ভালো লাগাময় শিহরণ বইছে। আনন্দে চিৎকার দিয়ে নির্জন প্রহরে বলতে ইচ্ছে করছে, ধন্যবাদ পৃথিবী, আমাকে এত সুখী করার জন্য, এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য, জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ এই শ্যামসুন্দর মানুষটাকে আমার আজকের সময়টা এত স্পেশাল করে তোলার জন্য। প্রিয় মানুষের সাথে এমন একটা মুহূর্ত কাটাবার আনন্দ কত ভয়াবহ। লজ্জায় সরে বসতে ইচ্ছে করছে। ইস, ওনার সাথে মিশে গেলেই লজ্জা লাগছে। খানিকটা সরে একদম গুটিসুটি মেরে বসতে উনি আমার উন্মুক্ত কোমরে হাত রাখলেন। সাথে সাথে শরীর কেমন ঝাড়া মেরে উঠল। সমগ্র অনু জোরে শিহরণ বয়ে গেল। তড়িৎ বেগে ওনার দিকে তাকালাম। কোমরে হাত রেখে এক ঝটকায় টান দিলেন ওনার দিকে। মাথায় এসে ঠেকলো ওনার পক্ষে। চোখ মুখ থেকে চুল সরিয়ে কানের সাথে ওষ্ঠ মিশিয়ে পিস করে বললেন, দূরে যাচ্ছ কেন? যতই কাছে টানছি ততই তুমি দূরে যাচ্ছ কেন বলো তো? আমি ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকালাম ওনার দিকে। লজ্জার নেত্রযুগল সংকুচিত হয়ে আসছে। এভাবেই মানুষটা আমাকে ফাঁসাচ্ছেন, কি সাংঘাতিকভাবে আমাকে ফাঁসিয়ে নিচ্ছেন। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে একটি নির্জন প্রহর চাই। এটা গল্প